শান্তি দেবী তার স্বামী কমলবাবু, এক ছেলে রতন এবং এক মেয়ে প্রিয়াকে নিয়ে বাস করে। শান্তি দেবী সবসময় নিজের মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ভোগে, কারণ প্রিয়া বাড়ির কোনো কাজই করতে পারে না। সে সবসময় বাড়িতে বসে বসে আরাম করে আর নিজের মাকে যে কোনো কাজের জন্য অর্ডার করে। প্রিয়া নিজের হাতে করে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খায় না। প্রিয়াকে যদি তার মা কোনো কাজ করতে বলে তাহলে প্রিয়ার চোখ কপালে উঠে যায় আর সে কাজ না করার জন্য নানান রকম অজুহাত দিতে শুরু করে। আর যদি তাকে জোর দিয়ে কোনো কাজ করতে বলা হয় তাহলে সে সব কাজ উল্টোপাল্টা করে দেয়। এমনই একদিন, প্রিয়া, তুই একেবারে অকর্মের ঢেকি। তোর দ্বারা জীবনে কোনো কাজ ঠিকঠাক ভাবে হবে না। তুই যদি এরকমই থাকিস তাহলে কিন্তু তোর ভালো শ্বশুর বাড়িতে কখনোই বিয়ে হবে না, আর আমি তোকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতেও পারবো না। মা, তুমি সবসময় আমাকে কাজ করা নিয়ে এরকম করে কথা শোনাও কেন বলো তো? আমার সব বন্ধুরাই তো বাড়িতে বসে বসে খায়, তারা তো কখনো কোনো কাজ করে না। কিন্তু দেখো, সবারই তো ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, তাই আমি কাজ না করলেও আমার ভালো জায়গাতেই বিয়ে হবে। তোর বান্ধবীদের বাবার অনেক টাকা আছে, কিন্তু তোর বাবার টাকা নেই, সুতরাং তোকে বাড়ির কাজ শিখতেই হবে। কোনো একটা কাজ বললেই তুই একেবারে নাক মুখ বিকৃতি করে এমন করিস যে আমি তোকে দেখলে ভয় পেয়ে যাই। মা, আমি যদি কাজ করতে না পারি আর সব কাজ যদি উল্টোপাল্টা হয়ে যায় তাতে তো আমার কোনো দোষ নেই বলো। তুমি আমাকে কোনো কাজ কোনোদিনও করতে বলবে না, আমি তো বাড়ির কোনো কাজ করতে পারি না। আর তোমার যদি বাড়ির কাজ করার জন্য কোনো লোকের দরকার হয় তাহলে তুমি দাদার বিয়ে দাও, তারপর বৌদি এসে বাড়ির সব কাজ করবে। সে একেবারেই বাড়ির কোনো নিয়ম মানে না। এই দেখে শান্তি দেবী তার ছেলের কাছে গিয়ে বলে, রতন, তুই এবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আয় বাবা, কারণ আমার তো বয়স হয়েছে, আমি আর বাড়ির কাজ করতে পারছি না। আর তোর বোন আমাকে একটুও সাহায্য করে না, কাজ করতে করতে আমার হাড় মাস একেবারে কালি হয়ে যাচ্ছে। আরে জানি মা, আমার বোন একেবারে বাজে মেয়ে, সারাদিন শুধু বাড়িতে বসে বসে খাবে, ঘুমাবে, টিভি দেখবে, ব্যাস। ওর তো কোনো কাজ নেই, তাই তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কমলবাবু ছেলের অনুমতি নিয়ে তার বিয়ের জন্য ছেলে খুঁজতে শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই ঘটকের সাহায্যে রতনের সঙ্গে সুতপার বিয়ে ঠিক হয়। সুতপা ভীষণই শান্ত এবং সংস্কারী মেয়ে ছিল। সে বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারে আর কখনোই বড়দের মুখে মুখে তর্ক করে না। এই স্বভাবের কথা জানতে পেরেই শান্তিদেবী সুতপাকে খুবই পছন্দ হয়ে যায়। আর কয়েক মাসের মধ্যেই রতনের সঙ্গে সুতপার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর কমলা দেবী নিজের বৌমাকে খুবই আদর যত্ন করে। প্রিয়া, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, নিজের বৌদিকে বরণ করে ঘরে নিয়ে আয়, কারণ আমার বরণ করা হয়ে গেছে, এবার তোর পালা। তোর বৌদি তোর থেকে বয়সে বড়, সেই জন্য বৌদির আশীর্বাদ নিবি। না না, আমি বৌদিকে বরণ করে ঘরে নিয়ে আসতে পারবো না, কারণ অনেকক্ষণ বিয়ে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা করছে, তাই আমি ঘরে আরাম করতে যাচ্ছি। আমি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। বদমাইশ মেয়ে একটা, বিয়ে বাড়িতে ভালো মন্দ গিলেছে আর এখন ওনার নাকি পা ব্যথা করছে। বিয়ের সমস্ত নিয়ম রীতি পালন করলো তো আমার বৌমা, কই বৌমা তো আরাম করার কথা বলছে না, কিন্তু আমার মেয়ের আবার আরামের দরকার। এভাবে শান্তি দেবী নতুন বৌমার সামনে প্রিয়াকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। এমন অবস্থায় প্রিয়াও তার মায়ের সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা এবার চুপ করুন। মা, প্রিয়া যদি আরাম করতে চায় তাহলে আরাম করুক, আমাকে আর বরণ করার কোনো দরকার নেই। আমি এমনিতেই ঘরে ঢুকে যাচ্ছি, দয়া করে আপনারা ঝামেলা করবেন না প্লিজ। এই তো আমার বৌদি ভালো। আচ্ছা বৌদি শোনো না, আমার পায়ে না ভীষণ ব্যথা করছে, তাই তুমি তোমার লেহেঙ্গা চেঞ্জ করে আমার পায়ে একটু তেল মালিশ করে দিও প্লিজ, কারণ পায়ে ব্যথার মধ্যে যদি তেল মালিশ করা যায় তাহলে খুব আরাম লাগে। এই বলে প্রিয়া ঘরে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ে। প্রিয়া তার নতুন বৌদিকে এরকম ভাবে তেল মালিশ করতে বলেছে দেখে শান্তিদেবী একেবারে লজ্জায় পড়ে যায়, কিন্তু সুতপার তাতে কোনো সমস্যা হয় না, কারণ সে শ্বশুরবাড়ির লোকেদের সেবা করতে ভীষণ পছন্দ করে। ছিছি, আমার মেয়ের জন্য একেবারে লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে। পরের বাড়ির মেয়েটা সবেমাত্র একদিন হয়েছে আমাদের বাড়িতে এসেছে, আমার মেয়ে কিনা ওকে দিয়ে পায়ে তেল মালিশ করাবে? এই সব হয়েছে রতনের বাবার কারণে। এই তুমি ছোটবেলা থেকে মেয়েকে আদর দিয়ে একেবারে বাদর তৈরি করেছো, তাই ও মানুষ হতে পারেনি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি কি করে বুঝবো যে বড় হয়ে এরকম হয়ে যাবে? কিন্তু আমার মনে হচ্ছে বাড়িতে তো এখন বৌমা এসেছে, ও ঠিকই আমার মেয়েকে শুধরে দেবে। শান্তিদেবী এবং কমলবাবু নিজেদের ঘরে চলে গেলে নতুন বৌমাও তার স্বামীর সঙ্গে ঘরে চলে যায়। সুতপা নিজের লেহেঙ্গা চেঞ্জ করে একটা ঘরোয়া কাপড় পরে নেয় আর তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়
এবং এক বাটি সর্ষের তেল গরম করে তার ননদের ঘরে যায়। সে তার ননদের পায়ে তেল মালিশ করা শুরু করে দেয়। এর ফলে প্রিয়া ভীষণ পরিমাণে আরাম পায়। এত ভালো করে তেল মালিশ করার জন্য প্রিয়া খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সুতপা সেই তেলের বাটি নিয়ে আবার নিজের শ্বশুর শাশুড়ির ঘরে চলে যায়। সে নিজের শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের পায়েও তেল মালিশ করে দেয়। আমি কপাল করে এত ভালো বৌমা পেয়েছি। তুমি সত্যি খুব ভালো মেয়ে, আর তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছে। আমার মেয়েটা যদি তোমার মতো হতো তাহলে আমার তো কোনো দুঃখই থাকতো না। আপনাদের সেবা করা আমার ধর্ম, এতে আবার খারাপ ভালোর কি আছে? আর এখন প্রিয়ার বয়স অনেক কম, তাই ওর অতটা বুদ্ধি হয়নি। ও যখন বুঝতে শিখবে তখন ও নিশ্চয়ই সংসারের কাজ করবে। তুমি ভুল বলছো বৌমা। ওই বদমাইশ মেয়ে ইচ্ছা করেই তো বাড়ির কাজ করে না। ওকে নিয়ে আমি যে কি জ্বালাই আছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক বৌমা, আর তেল মালিশ করতে হবে না, কারণ বিয়েতে তোমার এমনিতেই অনেক খাটাখাটনি হয়েছে। এবার তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, কেমন? আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক গিয়ে বিশ্রাম করব, কারণ আপনারাও তো বিয়ে বাড়িতে অনেক কাজকর্ম করেছেন। এভাবেই কিছুক্ষণের মধ্যে শান্তি দেবী এবং কমলবাবু ঘুমিয়ে পড়ে। এমনকি পরের দিন সকালবেলা 11টা বেজে গেলেও তাদের দুজনের ঘুম ভাঙতে চায় না। রান্নাঘরের আওয়াজ শুনে হঠাৎ করে শান্তি দেবী ধরফর করে খাটের উপর বসে পড়ে। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে বেলা 11টা বাজে। কমলবাবু তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়ে। এ বাবা, আজকে ঘুম থেকে উঠতে আমাদের এত দেরি হয়ে গেল। ইস, কোনোদিনও তো এরকম হয় না। আজকে আমার নতুন বৌমা প্রথমবার রান্নাঘরে গিয়ে রান্না করবে, আর আমি শাশুড়ি মা হয়ে বেলা পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছি। এই রতনের বাবা, তোমাকেও বলি, তোমার কোনো একটা কাণ্ডজ্ঞান নেই? তুমি আমাকে ঘুম থেকে ডেকে দিতে পারোনি? আসলে কালকে বৌমা এত ভালো করে পায়ে তেল মালিশ করে দিয়েছে, আমি আর তুমি খুব আরামে ঘুমিয়ে পড়েছি, সেই জন্যই সকালবেলার ঘুম ভাঙেনি। শান্তি দেবী তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বাইরে এসে দেখে ডাইনিং টেবিলে সমস্ত খাবার সাজানো আছে। এই দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সুতপা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলের জন্য গরম গরম লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি, পনিরের তরকারি সমস্ত কিছুই রান্না করে ফেলে। বৌমা সকালবেলা উঠে সমস্ত রান্না করেছে দেখে শান্তি দেবী খুবই খুশি হয়। বৌমা, তুমি ঘুম থেকে উঠে সবার জন্য জলখাবার রান্না করে ফেলেছো? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। তুমি একা হাতে এত রান্না করেছো? আমাকে একবার ডাকতে পারতে, আমি তোমাকে সাহায্য করে দিতাম। না না মা, আপনারা ঘুমাচ্ছিলেন, আমি আপনাদেরকে কেন বিরক্ত করতে যাব? আর আমি বাপের বাড়িতেও এরকম সকালবেলা উঠে রান্না করতাম, তাই আপনাদের জন্য রান্না করতে আমার কোনো অসুবিধা হয়নি। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। দেখো রতনের বাবা, নিজের নতুন বৌমাকে দেখো, ও বাপের বাড়িতেও এত সকালবেলা উঠে রান্না করতো, আর তোমার মেয়ে এখনো বেলা 12টা পর্যন্ত ঘুমায়। ওই ঘুমন্ত মোষ এখনো ঘুম থেকে ওঠেনি, আমি জানি। এই কথা বলতে না বলতেই প্রিয়া হাই তুলতে তুলতে নিচে নেমে আসে। উফ মা, ডিসগাস্টিং! তুমি বৌদির সামনে এভাবে আমার অপমান করছো কেন? আর বৌদি, আমি কিন্তু এসব লুচি আলুর দম খাবো না। তুমি আমাকে একটু ভালো করে চিকেন স্যালাড বানিয়ে দাও তো, কারণ আমি ভীষণ ডায়েট করি। একদিন ডায়েট না করলে কিছু হবে না প্রিয়া। আমি আজকে সবার জন্য লুচি আলুর দম রান্না করেছি, তোমাকেও কিন্তু তাই খেতে হবে, বুঝেছো? কারণ কালকে আমি তোমার পায়ে তেল মালিশ করে দিয়েছি বলে সবসময় তুমি যা বলবে আমি যে তাই করব সেটা কিন্তু নয়। আর তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজে গিয়ে রান্না করে নিতে পারো। মেয়ের প্রতি বৌমার এরকম উত্তর শুনে শাশুড়ি মা খুবই খুশি হয়। সে বুঝতে পারে তার বৌমা এবার কড়া হাতে মেয়েকে শিক্ষা দেবে, তাই শান্তি দেবী সেখানে আর কোনো কথা বলে না। কিন্তু বৌদির মুখে এমন কথা শুনে প্রিয়ার খুবই গায়ে লাগে। আরে, মাত্র একদিন বিয়ে হয়ে আসনি, এখন থেকে আমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছো? আর আমার বাবা মা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অবশ্য তুমি আমাকে এরকম ভাবে অপমান করছো বলে বাবা মায়ের ভালোই লাগবে। ঠিক আছে, আমার জন্য কাউকে রান্না করতে হবে না, আমি নিজে গিয়ে নিজে রান্না করে নিচ্ছি। এই বলে প্রিয়া রান্নাঘরে চলে যায়, আর সে নিজের জন্য স্যান্ডউইচ এবং চিকেন স্যালাড বানাতে শুরু করে। কিন্তু প্রিয়া রান্না করতে না পারায় সে পাউরুটি এবং চিকেন স্যালাড পুরোপুরি পুড়িয়ে ফেলে। আমি তো কোনো কাজই করতে পারি না, রান্না বান্না তো দূরের কথা, পাউরুটি আর চিকেন স্যালাড গুলো কেমন পুড়ে কালো কালো হয়ে গেছে। খুব বড় মুখ করে তো বলে দিলাম যে আমি নিজের রান্না নিজেই করব, কিন্তু এবার আমি কি খাবো? প্রিয়া রান্নাঘরে জানালা থেকে দেখে যে তার বাবা মা, দাদা এবং বৌদি খুবই আনন্দ করে টেবিলে বসে লুচি আলুর দম খাচ্ছে। এই দেখে তার ভীষণ পরিমাণে লোভ হয়, তাই সে আর দেরি না করে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খাওয়া শুরু করে দেয়। কি হলো, তোর রান্না করা হয়ে গেল? আমি ভালো করে জানতাম
তুই কোনোদিনও বৌমার মতো ভালো রান্না করতে পারবি না। শেষ পর্যন্ত তোকে লুচি আলুর দমই খেতে হচ্ছে। মা প্লিজ, আমার আর ভালো লাগছে না কথা শুনতে। আমি যদি কাজ না করতে পারি তাতে আমার কি দোষ বলো? তুমি তো দেখলে আমি রান্না করতে গিয়েও রান্না করতে পারলাম না। ঠিক আছে প্রিয়া, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না, কারণ এবার থেকে আমি তোমাকে কাজ করা শিখিয়ে দেব, কিন্তু তোমাকে আমার কথা শুনে চলতে হবে। সেদিনের পর থেকে সুতপা তার ননদকে কাজ শেখানো শুরু করে দেয়, কিন্তু প্রিয়ার কাজ শিখতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। সুতপা যখন প্রিয়াকে জামা কাপড় আয়রন করার কথা বলে তখন সে ভুল করে জামা কাপড় পুড়িয়ে ফেলে। অন্যদিকে তাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা কাপড় ধোয়ার কথা বললে সে ভুল করে ফিনাইল দিয়ে জামা কাপড় ধুয়ে ফেলে। এভাবেই ননদকে কাজ শেখানো নিয়ে সুতপা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। আর ইতিমধ্যেই প্রিয়ার জন্য বিয়ের একটা ভালো সম্বন্ধ আসে। সেই সূত্রে প্রিয়তমা দেবী নিজের ছেলে রাজকে নিয়ে একদিন প্রিয়াকে দেখতে আসে। তারা গল্প করতে করতে গরম গরম সিঙ্গারা এবং জিলিপি খেতে খেতে বলে, বাহ, এই সিঙ্গারা আর জিলিপিগুলো দারুণ খেতে। এই খাবারগুলো নিশ্চয়ই আমাদের হবু বৌমা প্রিয়া বানিয়েছে, তাই তো? ওকে দেখেই বোঝা যায় ও যেমন রূপে সুন্দরী তেমন গুণেও ভালো। প্রিয়া এই কথা শুনে একেবারে চুপ করে থাকে। না দিদি, এই খাবারগুলো আমার মেয়ে তৈরি করেনি। আসলে এই সমস্ত কিছু আমার বৌমা রান্না করেছে, কারণ আমার মেয়ে সারাক্ষণ পড়াশোনাতে ব্যস্ত থাকে, তাই জন্য বাড়ির কোনো কাজ সেরকম ভাবে করতে পারে না। কি এত বড় বুড়িধারী মেয়ে, ও বাড়ির কোনো কাজ করতে পারে না, আর আপনি আমাদেরকে মেয়ে দেখাতে নিয়ে এসে বৌমার হাতের রান্না খাওয়াচ্ছেন? এরকম অকাজের মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে পারবো না, কারণ বিয়ের পর আপনার মেয়ে আমাকে দিয়ে কাজ করাবে, এটা হতে পারে না। আমরা চললাম। প্লিজ মা, এরকম করে বলো না। ঠিক আছে, প্রিয়া যদি কাজ করতে না পারে তাহলে বিয়ের পর তুমি ওকে শিখিয়ে দেবে। ও নিজের মা আর বৌদির কাছেই কাজ শিখে উঠতে পারেনি, আর আমার কাছ থেকে কি কাজ শিখবে? তুই ওর হয়ে বেশি কথা বলিস না, চল এখান থেকে। এই বলে প্রিয়তমা দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফলে কাজ করতে না পারার জন্য এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়। শান্তি দেবী কিছুতেই নিজের এরকম অপমান মেনে নিতে পারে না, তাই সে প্রিয়াকে আবার খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তুই যদি 1 মাসের মধ্যে কাজ শিখতে না পারিস তাহলে আমি কিন্তু তোকে এই বাড়িতে রাখবো না। বৌমা তোকে কত কাজ শেখানোর চেষ্টা করেছে, কিন্তু তবুও তুই কিচ্ছু শিখতে পারিসনি, তাই আমি তোকে আইবুড়ো রেখে আমার বাড়িতে বসে বসে খাওয়াতে পারবো না। এসব কথা শুনে প্রিয়ার চোখে জল চলে আসে, আর সে সত্যিই ভাবতে শুরু করে ছোটবেলা থেকে সে সবসময় বসে বসে খেয়ে এসেছে, আর এখন কাজ করার কথা আসলেই সে অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেয়। তাই প্রিয়া মনে মনে ঠিক করে সে এবার বাড়ির কাজ শিখেই ছাড়বে। তাই সুতপা প্রিয়াকে কাজ শেখাতে চাইলে প্রিয়া মন দিয়ে বাড়ির সমস্ত কাজ শিখতে থাকে। আর প্রায় 1 মাসের মধ্যেই প্রিয়া তার বৌদির মতো ভালো রান্নাবান্না করতে শিখে যায়। এমনকি রান্নাবান্না ছাড়া অন্যান্য সমস্ত কাজই সে করতে পারে। একদিন প্রিয়া বাড়ির সকলকে খাবার রান্না করে খাওয়ায়। আমি জানতাম প্রিয়া, বৌমা তোকে নিশ্চয়ই কাজ শেখাতে পারবে, তাই তোর উপর আমার বিশ্বাস ছিল। সুতপা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছো। এবার আর প্রিয়ার বিয়ে হতে কোনো রকমের অসুবিধা হয় না। প্রায় 2 মাস পর রাজ প্রিয়াদের বাড়িতে এসে সকলের কাছে ক্ষমা চায়। সে আবার প্রিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। খুবই ধুমধাম করে রাজ এবং প্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বৌদির মতোই সকলের খেয়াল রাখতে থাকে।